সময় লেট হয়। আ যারা যেখানে আছেন আপনাদের সবাইকে লাইভে আমন্ত্রণ। নিশ্চয়ই ভালো আছেন আপনারা। আমি বিশ্বাস করি। বাংলাদেশের মানুষ হিসেবে বা যারা এতক্ষণ পর্যন্ত অপেক্ষা করতেছিলেন, অসংখ্য ধন্যবাদ। কৃতজ্ঞতা জানাই আপনাদের সবাইকে। লাইভের বিষয় the rehabilitation of Awami League back into Bangladeshi politics, ladies and gentlemen, এই বিষয় না নিয়ে এবং এখানে আম সংবিধান সংশোধন কমিটির যে চেয়ারম্যান প্রফেসর আলী রিয়াজ একটা আম ৪ টি কন্ডিশনস বা দফা বলতে গেলে বা শর্ত, বাংলাদেশ যাকে বলে শর্ত দিয়েছেন যে আওয়ামী লীগ যদি ফিরতে চায় তাহলে কি কি কারণে ফিরতে পারে, যে কারণে আওয়ামী লীগের রাজনীতিকে বা পলিটিক্সকে দে ক্যান রিটার্ন টু দ্য পলিটিক্স অফ বাংলাদেশ। থ্যাংক ইউ সো মাচ এইচ, এবং যারা মেহেদি এইচ এম সহ যারা যারা ধন্যবাদ আপনাদেরকে ভাই। ওয়ালাইকুম আসসালাম এমডি ব্রাদার, আই উইল অলওয়েজ অ্যাপ্রিশিয়েট ইউ, থ্যাংক ইউ সো মাচ। সো you know, very significant একটা মুভ বাই দিস কমিটি, এবং আপনারা কিভাবে দেখেন আমাকে জানাবেন যে আপনারা কি চান কিনা আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসাকে, কিভাবে দেখেন আপনারা। মানে যে কন্ডিশনস গুলো এখন দেওয়া হচ্ছে বোঝাই যাচ্ছে যে আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরানোর জন্য there are some people or individuals in the government working behind the scene from I mean to be honest, কারণ এগুলা এমনিতে আসে নাই, এগুলো আসছে যে কোনো একটা প্রেশার। সুশান্ত গুপ্তের বেরোবে কিছু বললেন না মাসুম ভাই। সুশান্ত দাশগুপ্ত আমি আসছি, আপনি আমাকে আবার জিজ্ঞেস করবেন, মনে করিয়ে দিবেন। উনি আমাদের হবিগঞ্জের মানুষ। উনি বদরুল ভারতের রয়ের সাথে অ্যাক্টিভলি হি ইজ ওয়ার্কিং ভেরি ক্লোজলি উইথ ইন্ডিয়ান র সো দ্যাট আওয়ামী লীগ ক্যান রিটার্ন অ্যান্ড ইজ ট্রাইং হিজ বেস্ট। বাট একটা জিনিস মনে রাখেন, কোনো ধরনের ইন্টারন্যাশনাল পাওয়ার আওয়ামী লীগকে আপনার পুনর্বাসন বা রিহ্যাবিলিটেট করতে পারবে না ইনটু বাংলাদেশি পলিটিক্স আনলেস অর আনটিল উই আর মানে we don't support unless we support it, to be honest. Okay. Now আমি আসছি আমার এই পয়েন্টগুলোতে, আপনাদেরকে বলবো কিভাবে আওয়ামী লীগ ফিরতে পারবে রাজনীতিতে আর কোন কারণে ফিরতে পারবে না রাজনীতিতে আওয়ামী লীগ। প্রথমে বলি যে শুনেন, এখানে শর্তের বাইরে হলো ইটস এ ভেরি সিগনিফিকেন্ট যে আওয়ামী লীগের রাজনীতিতে ফেরানোর প্রচেষ্টা মানে চলছে এই মুহূর্তে। আমাদের দুইজন উপদেষ্টা আছেন আপনারা, নাহিদ এবং আসিফ যারা আছেন, what you guys are doing right now, I don't understand that. আপনারা তো খালি বিএনপির সমালোচনাতে ব্যস্ত, but what are you doing? I mean, you know what, আমি মুখ খুলতে চাই না। আমি আবার বলছি, আমি দেখেন আমার প্রিন্সিপাল ডিফারেন্ট। আমি বলছিলাম যে তত্ত্বাবধায়ক বা ইন্টারিম গভর্নমেন্টের সমালোচনা করবো না 3 মাসের আগ পর্যন্ত, একটা শব্দ বলে নাই আনটিল এবং 3 মাস পর্যন্ত। এর আগে ইলিয়াস ভাই, পিনাকিদা তারা সমালোচনা করেছিল, আমি তাদের বিপক্ষে চলে গেছি, বুঝেছেন আপনি। সুতরাং তারপরে আমি শুরু করেছি যখন দেখতে এখনো বলছি আই ওয়াচিং এন্টায়ার পলিটিক্যাল যে অ্যাক্টিভিটিস, ওর আমি যদি বলি যে দ্য পলিটিক্যাল সিস্টেমস রাইট নাও, আমরা দেখতেছি তারা কি করতেছেন। নট এ গুড সাইন, বাট মুখ খুলবো এবার এই রাজনীতিবিদদের বিরুদ্ধে। আমি ইন্টারন্যাশনালে যাচ্ছি। আমি আপনাদেরকে আজকে বাংলাদেশের মানুষ যারা এখানে আছেন, যুগ দিলেন বা এই মুহূর্তে আছেন, কথা দিচ্ছি এই দুর্বৃত্তায়িত রাজনীতিবিদ এবং রাজনীতিবিদদের বিরুদ্ধে, রাজনীতি ব্যবস্থা এবং রাজনীতিবিদদের বিরুদ্ধে ইন্টারন্যাশনালি ক্যাম্পেইন শুরু করবো আমি, কারণ আই সি ডেঞ্জার হেড অফ আস। এই কথাগুলো মনে রাখবেন। আমি প্রেডিকশন আকারে যদি কোনো বক্তব্য দেই, লিখে রাখতে পারেন, এটা আমাকে জিজ্ঞেস করবেন পরবর্তী সময়ে, মানে কি হয়েছিল, কেন হলো না, এই কথাগুলা। honestly speaking, কোনোভাবে এটা মিস হবে না। it's coming for us, for Bangladesh people, because আমি বারবার বলছিলাম যে অভ্যন্তরীণ রাজনীতি যত বেশি শক্তিশালী একটা দেশের, মানে পজিটিভ রাইট ওর ইউনাইটেড, এই দেশটা তত বেশি শত্রুর আক্রমণ থেকে মুক্ত থাকে। অভ্যন্তরীণ রাজনীতি যত বেশি ব্রোকেন, তত বেশি ডিস্টার্ব হয় এই দেশের রাজনীতিতে, এবং আমরা তাই দেখতে পাচ্ছি। 16টা বছর একটা ফ্যাসিস্ট সরকারের আমলে থাকার পরে একটা গণহত্যার মাধ্যমে সরকার পালিয়ে গেছে এবং আমরা নতুন স্বাধীনতা ফিরে পেয়েছি। আমি মনে করি যে 71-এর পরেই সবচেয়ে বড় বাংলাদেশের অর্জন হলো 24-এর অর্জন। এখন এটাকে ব্যর্থ করে দেওয়ার জন্য ব্যর্থ রাজনীতিবিদদের অযোগ্য রাজনৈতিক ব্যবস্থার প্রতিচ্ছবি আমরা দেখতে পাচ্ছি, এবং ইটস গোয়িং টু বি ফেইলড। I can take a note. যদি people like us, people like you, young generation, if you do not interfere or intervene, the entire process will be failed in coming months, or if not, surely for in coming years. I can tell you that. So
উনি মানে তারা কি বলছেন আসছি আমি, তারপরে বলে রাখি যে ইটস এ ভেরি সিগনিফিকেন্ট যে আওয়ামী লীগকে ফেরানো দরকার বলে মনে করতেছেন এখানে। এর মানে কি, দেয়ার আর সাম প্রেশারস কামিং আপ, I mean from the government. There are two kinds of pressures right now I can see pressure. The number one is external, and the second thing is internal, right? External pressure is from India. No one, only India. And internal, I believe that those individuals who are pro Awami League but in the government, running the government, or somehow have the influence, they have got the influence, I mean in the government, and so that they can do that, and they want it. I mean particularly after the president থেকে শুরু করে আমি যদি বলি যে তারা সবাই চান আওয়ামী লীগ আবার ফিরে আসুক, এবং তারা মনে করে, আমি শুনলাম না এই বক্তব্য, আমি শুনেছি নিজে, যে তারা চান না আওয়ামী লীগ এলিমিনেশন হোক, ইতিহাসের অংশ হিসেবে তাদের নাম আসুক, যে আওয়ামী লীগের মানে বিচ্ছিন্ন হওয়াটা, একদম চিরতর ধ্বংস হয়ে যাওয়াটাতে তাদের নাম এখানে আসুক, তারা এটা চান না কখনোই। সরকারের একদম টপ লেভেলের, আমি দুই একজনের কথাই আমি বলছি আপনাদেরকে, তারা চান না এটা, রাইট? শর্ত দিয়েছেন উনি আসবে, আমরা শর্তের চেয়ে বাইরে হলো যে এটা যে ডেজায়ার টু bring back Awami League into politics. This is something very very significant, ladies and gentlemen. So এটাই বলছি আমি, আপনি দেখেন বলছেন যে 16 বছরের শাসন আমলে বিশেষ করে 2024 সালের আন্দোলনের সময় সংগঠিত অপরাধের জন্য নিঃশর্ত ক্ষমা চাওয়া, 2 দলের বর্তমান মতাদর্শ পরিত্যাগ করা, এবং এই দুই মানে মতাদর্শ পরিবর্তন করা ভেরি সিগনিফিক্যান্ট। কিন্তু মতাদর্শ মানে কি, what do you mean by আওয়ামী লীগ মতাদর্শ, মানে তাদের যে আইডিওলজি বা পলিটিক্যাল আইডিওলজিটাকে মানে গিভ আপ করা, or abandon, মানে they have to abandon that ideology that they believe in right now, or they're running their political party or conducting the government, I mean in the line of you know, আমি যদি বলি যে যেগুলো আওয়ামী লীগের যেভাবে রাষ্ট্র পরিচালনা করে, তো এটা কি, মানে এখন এটা খুলে বলা দরকার তাদের মতাদর্শের মধ্যে ভুল কোনটা। মানে আমি আই আন্ডারস্ট্যান্ড, কারণ আওয়ামী লীগের মতাদর্শ যে রং মতাদর্শ, সেটা আমি আজকে থেকে 5 বছর আগে বলেছি, 100টা প্রমাণ দেখাতে পারবো ভিডিওতে। আমি বলছি আওয়ামী লীগের বাই দ্য ওয়ে, সরি আই হ্যাভ টু রিপিট ইট, আপনারা তো অনেকে নিশ্চয়ই দেখেছেন, আমি কোথাও না কোথাও বলেছি ভেরি রিসেন্টলি, আই ক্যান রিকল দ্যাট, যে আওয়ামী লীগের মতাদর্শ বা আইডিওলজিটাই বাংলাদেশ বিরোধী, অ্যান্টি বাংলাদেশি, ইটস নট প্রো বাংলাদেশি, আই ক্যান টেল ইউ দ্যাট, বিকজ আওয়ামী লীগের যে রাজনীতি তাদের ভ্রান্ত এক ধরনের মানসিক বেকারাগ্রস্তদের রাজনীতি, এটা কিন্তু মনে রাখবেন। এজন্য আওয়ামী লীগ গতানুগতিক প্রক্রিয়ায় কখনো রাষ্ট্র ক্ষমতা আসতে পারে না, আবার রাষ্ট্র ক্ষমতা থাকতেও পারে না, গতানুগতিক বা ইন এ নর্মাল ওয়ে যেটাকে আমরা বলি, রাইট, থাকতে পারে না আওয়ামী লীগ কখনো, আপনি দেখবেন, কারণ তাদের আইডিওলজিটাই বাংলাদেশ বিরোধী, এটা বাংলাদেশ বিরোধী। আমি আবার বলছি, এই যে ভ্রান্ত ধারণা নিয়ে আওয়ামী লীগ পার্টিকুলারলি প্রো ইন্ডিয়ান আইডিওলজিটা, ইটস এ কিলিং মেথড। ইউ ক্যানট, I mean honestly speaking, I mean impose or exercise, I mean your politics along with the Indian ideology, I mean policies. You cannot do that. We're not going to go with this one. You got to stop somehow. Sick political party. There's, I mean, to be honest, sickened people are right there. They're sick. They're particularly Sheikh Hasina by herself is a sick person. আমি বললাম না যে আমার ডক্টর আমাকে বলেছেন, প্রফেসর সাইকিয়াট্রিস্টের, উনি বলছেন she has a serious hidden mental disorder or disease. She said that when he came to know her history, political history, like family, যে আপনার যে ups and downs of her family or stuff like that. So এটা উনি জানার পরে উনি বলছিলেন তো উনি কিভাবে প্রধানমন্ত্রী হন, উনি উষ্মা প্রকাশ করেছেন যে উনি প্রধানমন্ত্রী হতেই পারেন না। It is almost impossible for her to be the prime minister because psychologically she is not fit. এটা উনি বলছিলেন আমাকে। উনি এও বলছিলেন যে শেখ হাসিনা যদি 100% মানে মানসিকভাবে সুস্থ হন, তাহলে আমি যে পিএইচডি করেছি MIT থেকে এবং আমি প্রিন্সটন থেকে, এটা ভুল। উনি বলেছেন আমাকে, মানে তারা মনে করেন না যে কোনোভাবে একজন ব্যক্তি এতটা মানে যে টার্মোয়েল বা আমি যদি বলি যে কে বলে এতটা যে অ্যাগনি, মানে went through the agony or pain and sufferings and something like that, যে একজন ব্যক্তি এভাবে সুস্থ থাকতে পারে, ওনারা বিশ্বাস করেন না। এটা করেন, যদি বিশ্বাস করতে হয় তাহলে তাদের যে পিএইচডি ডিগ্রি করেছেন প্রিন্সটনের মতো ইউনিভার্সিটি থেকে, ইটস রং। উনি বলছেন এটা, ক্যান ইউ ইমাজিন দিস? তো উনি সেকেন্ড কি, আচ্ছা 3 নম্বর, শেখ হাসিনার পরিবারের কোনো সদস্যকে নেতৃত্বে না রাখা। 4, মানবতা বিরোধী অপরাধ সব নৃশংস অপরাধের বিচার নিশ্চিত করা। বিচার নিশ্চিত আসলে কে করবে? আওয়ামী লীগ উইল নেভার এনশিওর দিস কাইন্ড অফ জাস্টিস। আই মিন এর মানে কি, আপনারা করবেন তাদের বিরুদ্ধে, এটা তাদেরকে ক্ষমা চাইতে হবে, দায়িত্ব নিতে হবে, এটা আমরা প্রথম থেকে বলছি আমরা। তারপর আপনারা মনে করেন যে এবং দলের মতাদর্শ পরিত্যাগ করা। আওয়ামী লীগ কি করবে? আই ডোন্ট থিঙ্ক সো। এবং শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ বাংলাদেশে যদি আসে, আরো একটা জেনোসাইড, আরো একটা গণহত্যা, মানে ব্লাড মানে বাদ হয়ে যাবে বাংলাদেশে।
Be careful who you are bringing into. Be careful. They're not going to fix. They'll never be fixed. They cannot fix themselves. It is almost impossible. Karan, look at their ideology. 16 years tara in a row they were in the power. And they can do, so many good stuff for the people of Bangladesh. None of them it existed right now under their government or her leadership. She's a sick individual. Sick. And this person will return to the politics. Man, she will carry another she will slaughter everyone. She's dangerous. She's vindictive. She's not psychologically fit. She's a dangerous, honestly speaking, woman. I have never seen a woman like her. She's dangerous. এবং এই ব্যক্তিকে আপনি আবারও নিয়ে আসবেন? না, আমি বলছি ওই অর্থে না, কিন্তু সে তো বলবে না, সে বলুক। তাও যদি বলে যে আমি আনফিট, আমি সাইকোলজিক্যালি ডিস্টার্বড, সো বলুক না। আই আন্ডারস্ট্যান্ড your point of view, absolutely, বাট সে তাও বলুক যে আমি সাইকোলজিক্যালি স্বীকার করুক, সাইকোলজিক্যালি ফিট না, তো আমি যা করেছি আমি জানি নাকি, তাহলে তো she's gone forever, that's it. এটা আছে, এটা বলুক, অন্তত এটা বলুক। দ্যাটস দ্য বটম লাইন, লিডিস এন্ড জেন্টলম্যান। সো এই মহিলার নেতৃত্বে, শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ আসা মানে মনে রাখবেন একটা ধারালু ছুরি নিয়ে আসা, যে ছুরি নিয়ে মানুষকে হত্যা করবে। একটা পাগল মহিলা। আমি 4 বছর আগে বলেছিলাম যে একটা পাগল ভ্রান্ত ধারণার মানুষ এই মহিলাটা। তার কথাবার্তা, আচার আচরণ এতটা বেদব প্রকৃতির একজন মহিলা হতে পারে, আপনি তাকে না দেখলে বিশ্বাস করবেন না যে তার স্বামী কত বড় একটা বেদবকে নিয়ে সংসার করেছিল। ইউ ক্যান ইমাজিন দ্যাট। আস্ত বড় একটা বেদব মহিলা, তার কথাবার্তার স্টাইল দেখবেন সবসময়। এত বড় বেদব মহিলা আমি আমার জীবনে কখনো দেখি নাই, এবং কমপ্লিটলি সাইকোলজিক্যালি সিক। এটা কোনোভাবে এই মহিলাকে দিয়ে আওয়ামী লীগ যখন আর ফিরতে না পারে, আওয়ামী লীগ ফিরবে কিনা বা ফেরা উচিত কিনা, ইটস এ ডিবেটেবল ইস্যু। উই সেড অন এন্ড অন, লেডিস এন্ড জেন্টলম্যান, এভরি সিঙ্গল টাইম। বাট তার নেতৃত্বে আওয়ামী লীগ ফেরা মানে বাংলাদেশকে ভারতের চূড়ান্ত রাজ্যে পরিণত করা, দেশটাকে একদম ধ্বংস করে দিয়ে। মনে রাখবেন, শি ইজ নট সাইকোলজিক্যালি ফিট, শি লাইকস ব্লাড, তার ব্লাডশেড তার খুব ভালো লাগে এই মহিলার। এতটা আপনি কল্পনা করেন। What is human rights watch said? They said উনি ব্রিগেডিয়ার আমানত বেকে হত্যার নির্দেশ দিয়েছিলেন, যে তাকে যেন হত্যা করা হয়। Can you imagine that? তার বাবার সাথে হত্যার সাথে জামায়াত ইসলামের একটা নেতৃবৃন্দ জড়িত না। দেখেন আপনি, আমি আবার বলছি। তারপরও তার এতটা তার খুব সে হত্যা করতে চায়, এবং সে, আপনি বিশ্বাস করেন, সে কেউ বেঁচে থাকুক পৃথিবীতে, ওইটাই সে চায় না। এতটা ব্লাড থার্স্টি ককচার একজন মহিলা। এই মহিলা বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আবার আসবে। বলে রাখি, বাংলাদেশের হেড অফ স্টেট হিসাবে কোন মহিলা নেতৃত্ব আমরা আগামী 100 বছর আর চাই না। উই হ্যাড ফাকিং এনাফ ইজ এনাফ। এটা আমি সরি, আই এম ফলোইং প্রেসিডেন্ট ট্রাম্পস অর্ডার, বাই দ্য ওয়ে। আমি বলছি, আমরা কোন মহিলাকে আর রাষ্ট্রপ্রধান হিসাবে দেখতে চাই না। বেগম খালেদা জিয়াকে প্রতীকী করতে তারা করুক, নট এ প্রবলেম। শি ইজ ওয়েল রেসপেক্টেড, শি ডিজার্ভড রেসপেক্ট as a mother, to be honest. কারণ উনার সাথে তার রাত এবং আকাশ, আকাশ আর পাতালের মধ্যে যে পার্থক্যটা ইন টার্মস অফ বিহেভিয়ার, বেগম খালেদা জিয়ার সাথে। বাট আমরা আফটার শেখ হাসিনা ইজ গন এবং বেগম খালেদা জিয়া, শি ইজ নট ফিট, psychologically or bodily, she's not fit to be in the politics, to be honest, or run the government or any institution. She's not. But প্রতীকী হতে বিএনপি যদি কখনো ক্ষমতায় যায়, তারা অনেক কিছু করতে পারেন। We appreciate that and we understand that. But কোনো মহিলাকে আমরা বাংলাদেশের রাষ্ট্রপ্রধান হিসাবে আর দেখতে চাই না। কোনো পার্টির নেতৃত্বে যদি কোনো মহিলাকে দেওয়া হয়, বি কেয়ারফুল, প্রোটেস্ট করবেন সবাই। ওনাদের নানা সমস্যা আছে মহিলাদের, তারা নানান ধরনের সমস্যাতে তারা ভুগে, নানান ধরনের। আমি সরি, আমি আমেরিকান স্টাইলে বলছি না। আমেরিকানরা কেন তারা মনে করে না আপনি এটা তো আবার ডিসক্রিমিনেটর হয়ে যাবে আমি যদি একটু বেশি কথা বলি। আমি বলছি তারা থাকুক সবাই, ঠিক আছে, কিন্তু কোনো কেননা আমাদের তো ব্যাড এক্সপিরিয়েন্স আছে। এই দেশটা 53 বছর পরে দেশের একটা প্রতিষ্ঠান দাঁড়াতে পারে নাই। তারা নেতৃত্ব দিয়েছেন, কি করেছেন তারা আমাদের জন্য? বিশেষ করে এই মহিলা তো সব ধ্বংস করে দিয়েছেন। এই 16টা বছর বিশ্বাস করেন খুবই ক্রুশাল ছিল সারা পৃথিবীতে বাংলাদেশের জন্য এবং বাংলাদেশের জন্য। বলেন ভাই, বলেন সমস্যা নাই, না বলবে যে আমি তো নারী বিদ্বেষী, সেই নানা কিছু বলতে পারবে। বাট আমি মনে করি যে কোনো মহিলা কোনো দেশের রাষ্ট্রপ্রধান হওয়া উচিত না। দ্যাটস দ্য বটম লাইন।
হ্যাঁ, এর পরের থাকতে পারে। নানান ধরনের সমস্যা আছে। কার সাথে কোন জামাইয়ের সাথে মানে ঝগড়া করে আসবে, কার সাথে ঝগড়া করে আসবে। আইসা নানান ধরনের সমস্যা এখানে রাষ্ট্র ব্যবস্থাপনায় এটা তারা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবে। বুঝছেন? শেখ হাসিনার সমস্যা কি ছিল? কারণ উনি না পেয়েছে তার স্বামীর আদর, না পেয়েছে তার পরিবারের আদর। এই যে তার এই যে অপ্রাপ্তিটা is impact people's character. I'm sorry to say that. It has a serious impact or influence. I mean, on individual's character or lifestyle or I mean everything in thinking or psychology. Ladies and gentlemen, you got to understand that. এবং এই যে মহিলাদের যখন তার মনে হতো তার বাবা মারা গেছে এভাবে চোখ মুজে যখন খায়া ফেলাই মেরে ধরে ফেলো এর মানে মানে এই ধরনের ভিনডেক্টিভ কোনো ইন্ডিভিজুয়াল রাষ্ট্র ক্ষমতায় যেন আর কোনোদিন না আসে, এটা নিশ্চিত করবেন। আর কোনো পলিটিক্যাল পার্টির নেতৃত্বে যদি কোনো মহিলাকে দিতে চান, বি কেয়ারফুল। এটা আমি অনুরোধ করে গেলাম। এই পার্টিও বাংলাদেশে থাকতে পারবে না। কেননা আপনারা পুরুষ কেন পাবেন না? এদেশে পুরুষের অভাব আছে? আমাদের তো পুরুষের কোনো অভাবই নাই। পুরুষদের মহিলাদেরকে ডেপুটি হিসেবে রাখেন, নট এ প্রবলেম। বাট নেতৃত্ব এবং আপনি যদি ফেয়ার অ্যান্ড স্কোয়ারে বিশ্বাস করেন, আই মিন গিভ অ্যান্ড টেক, ওর আপনি যদি বিশ্বাস করেন যে যেটাকে আমরা বলি যে মানে ইকুয়াল অপরচুনিটিস, রাইট? ইকুয়াল অপরচুনিটি যদি বিশ্বাস করেন আপনি ইকুয়াল মানে এমপ্লয়মেন্টে, তাহলে তারা যত বছর করেছেন এখন আমাদের এত বছর করা দরকার পুরুষরা। নেক্সট 20 ইয়ার্সের ভিতরে আমরা কোনো মহিলা আমরা চাই না ভাই। মানে কোনো ধরনের কথাবার্তা নাই এখানে। যারা নিয়ে আসবেন জুতা দিয়ে হারামজাদা বের করে দিয়ে দেবেন, বের করে যায় প্রস্তাব করে। এটা আমি বারবার আপনাদেরকে ভাই, আপনি বিশ্বাস করেন আর না করেন 5ই আগস্টের পর থেকে সব কিছুর জন্য আচ্ছা আসিফ নজরুল দায়ী। আচ্ছা, আমিও মহিলা নেতৃত্বের বিপক্ষে না, আমি বলছি না, আমি উই ডু রেসপেক্ট, কারণ উই রেসপেক্ট দেম, রাইট? উই হ্যাভ এ enormous respect towards our women, and also religiously we respect them at the same time. We have a serious respect and commitment, right? We take care of them at the same time. But এখানে নেতৃত্ব তো আমরা যেখানে দেখেছি তাদেরকে প্রত্যেকটা জায়গাতে তারা ফেল করেছেন। তো আপাতত ইকুয়াল অপরচুনিটি বা এমপ্লয়মেন্ট আমি বিশ্বাস করি তারা যতদিন করেছেন বতো, এখন আমরা পুরুষরা এত বছর করবো। তাদেরকে ডেপুটি, সহকারী, সহযোগী, সহসভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক আছে না বাংলাদেশে? তো জানেন তো মূল যে মানে যে পলিটিক্যাল পার্টি কর্মী আছে তার মধ্যে অলমোস্ট 75%ই হয় সহসভাপতি আর না যুগ্ম সহসভাপতি, ও যুগ্ম সাধারণ সম্পাদক। মানে পদ তারা ক্রিয়েট করে সবাই সহসভাপতি দিয়ে দিচ্ছে, বিশৃঙ্খলা যেন না হয়, কোনো ধরনের মানে ঝামেলা না হয়, সবাই সহসভাপতি ও যুগ্ম সাধারণ সম্পাদক। দ্যাটস ইট। তো এভাবে আচ্ছা উইল বি ইন দ্য অফিস, নো প্রবলেম। দ্যাটস আই এম সেইং। মানে আমাকে ভুল বুঝবেন না, আমি এটা বলছি যে মানে তারা তো আমাদেরকে কাজ করতে পারেন না, আমরা তো দিয়েছি তাদেরকে। শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে আসলে এর চেয়ে ভয়াবহ পরিণাম দেশের জন্য আর হতেই পারে না। 16টা বছর এই মহিলা রাষ্ট্র ক্ষমতা ছিল এবং একজন বুদ্ধিজীবী কি বলেছেন আপনারা দেখেছেন? আওয়ামী লীগের বুদ্ধিজীবী বলছে যে আওয়ামী লীগকে নেতৃত্ব দেওয়ার মতো যে ক্ষমতা, যে যোগ্যতা, মানে দর্শন, যে 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 ধরনের পারদর্শিতা, যে ধরনের ইন্টেলেকচুয়ালিটি দরকার, শেখ হাসিনা তার দ্বারে কাছেও নাই। আমি আমরুমান মাসুম যা বলেছিলাম 5 বছর আগে এবং প্রতিদিন যা বলে থাকি সেটা উনি ক্লারিফাই করেছেন। উনি কি বলছেন আমি বলতাম না সবসময়? শেখ হাসিনা একটা রাস্তার নেতৃত্ব মানে নেতা, যে তার যোগ্যতা মানে সমমান্য না, সে একটা স্ট্রিট লেভেল পলিটিশিয়ান। বারবার বলছি এবং এই ইউটিউবে যারা নিয়মিত দেখে থাকেন সাক্ষী দিয়ে যান, আমি বলেছি কিন্তু ওয়াই আই সেড দ্যাট, বিকজ আমি যখন দেখি তার পলিটিক্যাল মানে তার যে এঙ্গেজমেন্ট, তার যে দ্য ওয়ে শি রান দ্য গভর্নমেন্ট ওর 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 আমি যদি পলিটিক্যাল পার্টি ইস ভাই, এটা বিশ্বাস করেন একটা থার্ড ক্লাস লেভেলের মহিলা বা রাজনৈতিক নেতা তার চেয়ে ভালো পারতো। অথচ তাকে বানানো হয়েছে উন্নয়নের রোল মডেল, পৃথিবী বিখ্যাত আয়রন লেডি, একটা রাস্তার বস্তির রাজনীতিবিদ, তার চেয়ে মানে ভালো মানে আপনার মানে ক্যাপাসিটি দেখাইতে পারবে। কিন্তু এই মহিলাটা না তার কথাবার্তা ভালো, না তার আচার ব্যবহার ভালো, না ভালো কথাবার্তা বলতে পারে, না কোনো একটা তার বক্তব্যতে শুনলে মানে ভালো মানুষ যে আছে না সে অসুস্থ হয়ে যাবে। আর ওবায়দুল কাদেরের বক্তব্যের ভিতরে একটা শব্দ নাই সুন্দর, শব্দ চয়ন নাই। আমি আপনাকে বলি, আপনি জানেন এদেশে প্রেসিডেন্ট ওবামা যখন বক্তব্য দেন, both Republican and Democratic parties activists and political leadership তারা একদম কি বলবো মানে একদম কি হয় তাদের ওনার বক্তব্যটা শুনে, স্পিচ কাকে বলে, ক্যান ইউ ইমাজিন দ্যাট? আর আমাদের এদের বক্তব্য, ওবায়দুল কাদেরের বক্তব্য শোনার পরে মনে হয়তো মানে একটা পুরুষ বেশ্যা এখানে গাউ করতেছে। মানে এইভাবে এই লোকটা কতটা ডিসগ্রেসড এবং কতটা নিম্ন শ্রেণীর অপদার্থ প্রাণী ছিল, এর কাছ থেকে বিশ্বাস করেন এর সর্বোচ্চ শাস্তি দিয়ে যত টাকা মেরেছে এবং বেতন নিয়েছে বাংলাদেশ থেকে এমপি হিসাবে, মন্ত্রী হিসাবে সব বের করে দরকার। একটা আস্ত একটা ভ্রান্ত অপদার্থ মন্ত্রী ছিল। এবং আমি বলছিলাম দেখেন
আপনি জানেন তো আমি যে কথাগুলো বলি, আমি যে মানে বিভিন্ন লাইভ করি, এগুলো আমি দেখি পরের দিন দেখি পত্রিকাতে বিভিন্ন চ্যানেলের হেডলাইন করে এগুলা। গতকালকে দেখেছি ২ টা। আমি যে লাইভে বলেছি হুবহুব তারা উল্লেখ করে সেখানে দিয়েছে। এরা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স নিয়ে আমার এগুলো দেখে প্রতিদিন। দেখে তারা আবার ট্রান্সলেট করে তারা কি করে? তারা তাদের পত্রিকাতে তাদের মতো করে দেয়। I love that. It's nice. প্রিয় দর্শক শ্রোতা, ইতিমধ্যে ৩১ দফা সফল করে জুলুম নির্যাতনের জবাব দেবে তারেক রহমান, এমনটাই মন্তব্য করেছেন। গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের জুলুম নির্যাতনের চিত্র তুলে ধরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলছেন, আওয়ামী লীগ অধম হলেও আমরা অধম হব না। আমরা আমাদের ৩১ দফা সফল করার মাধ্যমে আওয়ামী লীগের গত ১৫-১৬ বছরের গুম খুন সহ সব জুলুম অত্যাচারের জবাব দেব। তিনি বলেন, এই ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমেই বাংলাদেশ নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়া স্বপ্ন পূরণ হবে, জনগণের বিশ্বাস বৃদ্ধি পাবে। নেতাকর্মীদের প্রতি এমন কাজ করার আহ্বান জানাই। ইতিপূর্বে আমাদের ঘোষিত ট্রাক ব্যাক বাংলাদেশের কাজ এখনও শেষ হয়নি। গণতন্ত্র, ভোটের অধিকার জনগণকে ফিরিয়ে দিতে হবে। প্রিয় দর্শক শ্রোতা, আগামী নির্বাচন অনেক কঠিন হবে মন্তব্য করে তিনি আরও বলেন, ভোটের মাধ্যমে সমর্থন পাওয়া আস্থার প্রতীক। বিএনপির সমাবেশ ভিড় থেকে তা জনগণের আস্থার প্রকাশ এবং এই আস্থা ধরে রাখতে হবে। রাজনৈতিক দল হিসাবে আমরা ভোটের কথা বলবো, এটাই স্বাভাবিক। বুধবার ১৮ ডিসেম্বর দিনব্যাপী বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখা নিয়ে গাজীপুর ও নারায়ণগঞ্জ মহানগর টাঙ্গাইল জেলার কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ২ মহানগর ১ জেলার পৃথকভাবে আয়োজিত কর্মশালা হলেও তারেক রহমানের আগে একই সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়ে নেতাকর্মীদের ৩১ দফা সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। ওই পৃথক কর্মশালায় ৩,০০০-এর বেশি নেতাকর্মীরা অংশ নেন বলেও জানান তিনি। প্রিয় দর্শক শ্রোতা, ইতিমধ্যে জিয়া পরিবারের নামে বারবার আঘাত আনার কথা বলছে। ক্ষমতার পালাবদলের প্রেক্ষাপটে বিভিন্ন সময় জিয়াউর রহমান ও তার পরিবারের নামে থাকা অসংখ্য প্রতিষ্ঠানের নাম বদলে গেছে। ২০০৮ সালে ২৯ ডিসেম্বর নবম জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসে আওয়ামী লীগ সরকার একের পর এক জিয়া পরিবারের নাম বদল শুরু করে। এরপরেই বঙ্গবন্ধু শেখ হাসিনা ও তার পরিবারের নামে অসংখ্য প্রতিষ্ঠানের নামকরণের প্রতিযোগিতা শুরু হয়। ২০০৯ সালের জানুয়ারিতে সরকার গঠনের পর ২০১০ সালে জিয়াউর রহমানের নামে থাকা ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন করা হয়। এরপর থেকে একে একে রাজধানী শেরেবাংলা নগরে জাতীয় সংসদ ভবনের বিপরীতে জিয়া উদ্যান এর নাম বদলে রাখা হয় চন্দ্রিমা উদ্যান। আওয়ামী লীগের প্রতিহিংসা থেকে রেহাই পাননি মাওলানা ভাসানী ও ঢাকার বিজয় সরণিতে মাওলানা ভাসানীর নভ থিয়েটার নাম বদলে রাখা হয় বঙ্গবন্ধু নভ থিয়েটার। এভাবে ঢাকাসহ সারা দেশের অসংখ্য প্রতিষ্ঠানে নামকরণ করা হয় শেখ মুজিবের নামে। এমনকি শেরেবাংলা নগর থেকে জিয়াউর রহমানের সমাধিস্থ সরিয়ে ফেলতে উদ্যোগ নেয় আওয়ামী লীগ সরকার। শেখ হাসিনা টানা ১.৫ দশকের বেশি শাসন আমলে জিয়াউর রহমান, খালেদা জিয়া সহ বিভিন্ন খ্যাতিমান ব্যক্তির নামে থাকা অসংখ্য প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করে দেয়। দেশের বিভিন্ন এলাকায় জিয়াউর রহমানের মুরালও ভেঙে ফেলা হয়। বিএনপির নীতি নির্ধারকদের দাবি, জিয়াউর রহমান ও তার পরিবারের নাম নিশ্চিহ্ন করতে চেয়েছিল শেখ হাসিনা সরকার, কিন্তু তার নাম মোছা যায়নি। তাদের নাম তবু রয়ে গেছে মানুষের হৃদয়ে। শেখ হাসিনার গত ১৫.৫ বছরের শাসন আমলে জিয়াউর রহমান, খালেদা জিয়ার নামে থাকা ঠিক কতগুলি স্থাপনা প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করেছে তার সঠিক পরিসংখ্যান নেই বিএনপির কাছে। বিক্ষিপ্তভাবে কিছু প্রতিষ্ঠানের তালিকা সংগ্রহ করেছে দলটির কেন্দ্রীয় দপ্তর। এ তালিকায় ১৭টি স্থাপনার নাম পরিবর্তন বা নাম ফলক ভেঙে ফেলার তথ্য জানা যায়। প্রিয় দর্শক শ্রোতা, ইতিমধ্যে নির্বাচন নিয়ে রোডম্যাপ দেওয়া হয়েছে প্রধান উপদেষ্টার। প্রেস সচিব শফিকুল আলম এমনটাই মন্তব্য করেছেন। প্রিয় দর্শক শ্রোতা, ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন প্রধান উপদেষ্টা তিনি নির্বাচনের একটি রোডম্যাপ ঘোষণা করেছেন। নির্বাচনটা আসলে কিভাবে
হবে বা কিভাবে হতে চলেছে। প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলছেন, নির্বাচন নিয়ে খুব স্পষ্ট রোডম্যাপ দেওয়া হয়েছে। এর থেকে ক্লিয়ার রোডম্যাপ কী হতে পারে? মঙ্গলবার 17 ডিসেম্বর বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে এ প্রেস ব্রিফিংয়ে তিনি কথা বলেন। তিনি বলেন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আলোকপাত করেছেন 2025 সালে এর ডিসেম্বর বা 26-এর 30 জুনের মধ্যে নির্বাচন সুনির্দিষ্ট দিনক্ষণ তো নির্বাচন কমিশন দেবেন। শফিকুল আলম বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগে স্কুল কলেজে বদলি পদোন্নতি ব্যাপক ঘুষ লেনদেন হয়। শিক্ষা খাতের দুর্নীতি বন্ধ করা হবে। সেই সঙ্গে পুরো শিক্ষা খাতের গুণগত পরিবর্তন আনতে চায় অন্তর্বর্তী সরকার। শিক্ষা কমিশন হবে কিনা এমন প্রশ্নে প্রেস সচিব বলেন, কমিশনের বিষয়ে বলা যাচ্ছে না, তবে সরকার এরই মধ্যে জরুরি কিছু পদক্ষেপ নিয়েছে। ক্লাস 9 ও ক্লাস 10-এর টেক্সট বুক পরিমার্জিত করে আধুনিক করা হবে। তিনি আরও বলেন, ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন থেকে গ্রান্টস মঞ্জুরি বাদ দিয়ে শুধু ইউনিভার্সিটি কমিশন গঠন করা হবে। আইসিটি শিক্ষা দ্রুত বিশ্বমানের করা হবে। বিশ্ব মানদণ্ড অনুযায়ী আমাদের শিক্ষা খাতে বরাদ্দ খুবই কম। গত সরকার এমন কিছু অপ্রয়োজনীয় বিনিয়োগ করেছে, কিন্তু শিক্ষায় পর্যাপ্ত বরাদ্দ দেয়নি। শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানো হবে। আসসালামু আলাইকুম, সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও সালাম। মোদির বক্তব্যের প্রতিক্রিয়া জানাবে বাংলাদেশ। পররাষ্ট্র উপদেষ্টা থেকে এমনটাই মন্তব্য করছেন। ইতিমধ্যে আপনারা সকলে জানেন, মোদি বাংলাদেশকে নিয়ে টুইটারে বিভ্রান্ত মন্তব্য করেছে। প্রিয় দর্শক শ্রোতা, বিজয় দিবস নিয়ে নরেন্দ্র মোদির দেওয়া বক্তব্যের প্রতিক্রিয়া ভারতকে জানানো হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। মঙ্গলবার 17 ডিসেম্বর বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কথা বলেন তিনি। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, স্বাধীনতা দিবস নিয়ে নরেন্দ্র মোদির বক্তব্যের প্রতিক্রিয়া ভারতকে জানানো হবে, তবে মোদির বক্তব্য নিয়ে আইন উপদেষ্টা যে মন্তব্য করেছেন সেটি তার ব্যক্তিগত মতামত। এ সময় এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, রোহিঙ্গা সমস্যার শান্তিপূর্ণ সমাধানে সচেষ্ট বাংলাদেশ। আগামীকাল বুধবার 18 ডিসেম্বর মিয়ানমার ইস্যুতে আলোচনা করতে থাইল্যান্ড যাচ্ছে। এ সময় D8 সম্মেলন বিভিন্ন দেশের সরকার প্রধানদের সঙ্গে বেশ কয়েকটি সাইডলাইন বৈঠক অনুষ্ঠিত হবে। সেন্ট মার্টিন প্রসঙ্গে তিনি বলেন, মিয়ানমারে যুদ্ধ অবস্থা চলার কারণে সেন্ট মার্টিনে যাওয়া আসার রুট সাময়িক বদল হচ্ছে, পরবর্তীতে বিষয়টি ঠিক হয়ে যাবে। এর আগে গতকাল সোমবার নরেন্দ্র মোদি তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট লেখেন, আজ বিজয় দিবস। 1971 সালে ভারতের ঐতিহাসিক বিজয়ে অবদান রাখা সাহসী সেনাদের সাহস ও আত্মত্যাগকে আমরা সম্মান জানাই। তাদের নিঃস্বার্থ আত্মোৎসর্গ ও অটল সংকল্প আমাদের জাতিকে রক্ষা করেছে এবং গৌরব এনে দিয়েছে। এই দিনটিতে তাদের অসাধারণ বীরত্ব ও অদম্য চেতনার প্রতি শ্রদ্ধাঞ্জলি। তাদের আত্মত্যাগ চিরকাল প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং আমাদের জাতির ইতিহাসে গভীরভাবে লিপিবদ্ধ থাকবে। প্রিয় দর্শক শ্রোতা, এমনটাই মন্তব্য করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং সেখানে বাংলাদেশকে নিয়ে তিনি অনেক বড় কটূক্তি করেছেন। সেটার জবাব বাংলাদেশ অবশ্যই ভারতকে খুব শীঘ্রই দেবে। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক শ্রোতা, ইতিমধ্যে আটক হলেন বিজিবির সাবেক ডিজি মইনুল ইসলাম। আটক। বিদেশ যাওয়ার জন্য হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গেলে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ মইনুল ইসলামকে স্ত্রীসহ আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। মঙ্গলবার বিকালে এ ঘটনা ঘটে।
জানা গেছে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। সূত্র নিশ্চিত করেছেন মইনুলের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা ছিল। শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে মঙ্গলবার বিকেল 5টার দিকে মইনুল তার স্ত্রীকে নিয়ে শাহজালাল বিমানবন্দরে যান। এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তার বিদেশ যাওয়ার কথা ছিল। পরে ইমিগ্রেশন পুলিশ তার পাসপোর্ট জব্দ করে এবং জিজ্ঞাসাবাদের জন্য আলাদা একটি কক্ষে নিয়ে যায়। প্রসঙ্গত 2009 সালের 25শে ফেব্রুয়ারি বিডিআর নতুন নাম বিজিবি বিদ্রোহ পিলখানা নৃশংস হত্যাযজ্ঞে 57 সেনা কর্মকর্তা সহ 74 জন নিহত হন। এ ঘটনায় 48 ঘন্টার মাথায় বাহিনীর মহাপরিচালকের দায়িত্ব পান মইনুল ইসলাম। তিনি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পলাতক মেয়র আতিকুল ইসলামের ভাই। প্রিয় দর্শক শ্রোতা, ইতিমধ্যে আপনারা সবাই জানতে পারলেন ডিজি মইনুল ইসলাম আটক হয়েছেন, তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। তিনি বিদ্রোহ পিলখানা নৃশংস হত্যাযজ্ঞের সাথে জড়িত ছিল। প্রিয় দর্শক শ্রোতা, এখানে আপনাদের মন্তব্য অবশ্যই জানিয়ে যাবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কখনো লাফাচ্ছেন, কখনো দৌড়াচ্ছেন, আবার কখনো চিৎকার চেঁচামেচি করছেন।